করোনার কারণে হচ্ছে না জিএসসি পরীক্ষাও, সেপ্টেম্বরেও খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান। বাড়িতে বসেই পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। আবারও করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, থামছে না মৃত্যুর মিছিল। চীনা ভ্যাকসিনের ট্রায়াল হবে বাংলাদেশে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। জানুয়ারির মধ্যে আসছে বাজারে। অর্থনৈতিক অঞ্চলের নামে তুরাগের উদ্ধার হওয়া জমি দখল, ছাড়পত্র নেই বলছে বিআইডব্লিউটিএ। অনুমতি নিয়েই চলছে কাজ, দাবি প্রতিষ্ঠানের চেয়ারম্যানের। রোহিঙ্গা ক্যাম্পে জনসংখ্যা বিস্ফোরণ, 3 বছরে জন্ম 90,000-এর বেশি, সন্তান সম্ভবা আরও 30,000। নিতে রাজি নয় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি সৃষ্টি ঘটক। করোনার কারণে প্রাথমিক শিক্ষা সমাপনীর পর এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি ও জেডিসি পরীক্ষাও কেন্দ্রীয়ভাবে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি 1 মাস বাড়িয়ে 3রা অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন। করোনায় লণ্ডভণ্ড দেশের শিক্ষা খাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কয়েক দফা বাড়ানো হয় ছুটি। এরই মধ্যে এবছর প্রাইমারি স্কুল সার্টিফিকেট পিএসসি ও ইবতেদায়ী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে না নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এর দুদিন পর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষাও না নেয়ার সিদ্ধান্ত জানালো শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে 25 লাখ শিক্ষার্থীকে স্কুলের বার্ষিক পরীক্ষার মাধ্যমেই মূল্যায়ন করা হবে। আমাদের মন্ত্রণালয়ের একটা প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিল জেএসসি জেডিসি পরীক্ষা, তো সেক্ষেত্রে আমরা কি করব, তখন প্রধানমন্ত্রীর পর্যালয় থেকে বলা হয়েছে এই বছরে যে আনুষ্ঠানিকভাবে যে কেন্দ্রীয়ভাবে যে পরীক্ষাটা নেওয়া হয়তো সেই পরীক্ষাটা না নেওয়ার কথা বলা হয়। মূল্যায়ন পদ্ধতিটা কি হবে, পরবর্তী ক্লাসে তাকে তো প্রমোশন দিতে হবে, সেক্ষেত্রে কি হবে সেটা নিয়ে মন্ত্রণালয় ভাবছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় কোমলমতি শিক্ষার্থীরা। করোনার কারণে স্কুল বন্ধ ছিল, সেজন্য সিলেবাসও কমপ্লিট হয়নি, তাই পরীক্ষাটা না হয় ভালো। সরকারের এই সিদ্ধান্তটাকে আমরা সাধুবাদ জানাই। জিএসসিটা না দেই তাহলে আমাদের সামনের বছর হয়তো আমরা কোন ক্লাসে উঠবো। আমাদেরকে অটো পাস করে তুলবে নাকি তুলবে না, নাকি 1 বছর আমাদের লস যাবে, সামনের বছর পরীক্ষা নেবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়েও কোনো সুখবর নেই। বৃহস্পতিবার আরও 1 মাস বাড়িয়ে 3রা অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে কি ধরনের নিয়মনীতি অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে সে ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। শুরুর অন্তত 15 দিন আগে বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারীদের জন্য খুলে দিতে হবে। এটা পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি মেনটেন করার জন্য, সুরক্ষা সরঞ্জাম ব্যবহার, প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ অবকাঠামো, পরিবেশ, সবগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা মিলে সবগুলো নিয়ে আমাদের এই গাইডলাইনের মধ্যে আছে। করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় এইচএসসি ও মাধ্যমিক পর্যায়েও ওপরের শ্রেণীতে উত্তীর্ণদের বিকল্প কি হতে পারে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় মন্ত্রণালয়। এ বিষয়ে একটি নীতিমালা করতে ঢাকা বোর্ড সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে ক্লাস শুরু নিয়ে অনিশ্চয়তায় বাড়িতে বসেই পড়াশোনা চালিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণমাধ্যম থেকে ভিডিও কনফারেন্সে নোয়াখালীর এক শিক্ষার্থীর সঙ্গে কথোপকথনের সময় কথা বলেন তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজনে পরের শ্রেণীতে অটো প্রমোশনের ইঙ্গিত দেন সরকার প্রধান। এতদিন পর্যন্ত স্কুল নাই, ক্লাস নাই, পড়াশোনা ক্ষতি হচ্ছে, কিন্তু এটা কিছু করারও উপায় নেই। কারণ এটা শুধু বাংলাদেশ না, তো সারা বিশ্বব্যাপী এই একই সমস্যা, সবাই ভুগছে। আমি সব শিক্ষার্থীদের বলবো যে অন্তত বইটই তো সাথে আছে, যারা একটু ঘরে বসে যেন কিছু পড়াশোনা করুক, তারপরে আমরা দেখি আমরা কীভাবে কী করতে পারি। কারণ সামনে তো ফাইনাল পরীক্ষা তো আর হবে না, এটা আরও কী করা যেতে পারে, বা প্রমোশনটা দিয়ে পড়াগুলির জন্য চলতে থাকে, সে ব্যবস্থাটা আমরা নিতে আরও চেষ্টা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিশেষ কোনো অঞ্চল অবহেলিত হয় না। 2021 সালের মধ্যে দেশ 100% বিদ্যুতের আওতায় আসবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে গণমাধ্যম থেকে ভিডিও কনফারেন্সে নতুন 2টি বিদ্যুৎ কেন্দ্র, 11টি গ্রিড উপকেন্দ্র, 6টি সঞ্চালন লাইন এবং 31টি উপজেলায় 100% বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন সরকার প্রধান।
গেল 11 বছরে সব সূচকে দেশের সার্বিক অগ্রগতির মূল নিয়ামক ছিল বিদ্যুৎ অবকাঠামো। এক যুগে এই খাতের সামগ্রিক উন্নয়নের প্রবাহ সমৃদ্ধ করেছে দেশের সক্ষমতার ভিত্তিকে। 138টি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে উৎপাদন সক্ষমতা এখন পৌঁছেছে 23,548 মেগাওয়াটে। বিদ্যুৎ সুবিধার আওতায় এখন 97.5% নাগরিক। সক্ষমতা উন্নয়নের এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নতুন করে যোগ হলো আরও কিছু প্রকল্প। বগুড়ায় 110 ও নোয়াখালীতে 113 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নতুন 2টি বিদ্যুৎ কেন্দ্র, 11টি গ্রিড উপকেন্দ্র ও 6টি সঞ্চালন লাইন এবং 31টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করলেন সরকার প্রধান। শুভ উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধনী আয়োজনে শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে বড় নিয়ামক বিদ্যুৎ। আমরা আমাদের টার্গেট ঠিক করি 2020 থেকে 2021 এই বছরের মধ্যে আমরা সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আলো জ্বালবো, শতভাগ বিদ্যুৎ আমরা দিতে পারবো। বহুমুখী জ্বালানির ব্যবহারে ব্যয় বাড়ছে জানিয়ে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে বলেন প্রধানমন্ত্রী। যে বিদ্যুৎ উৎপাদনে খরচ কিন্তু অনেক বেশি হয়, নিজেদের কথা চিন্তা করে বিদ্যুৎ বিল যাতে কম ওঠে সেদিকে লক্ষ্য রেখে বিদ্যুৎটা সবাই ব্যবহার করবেন, অপচয়টা বন্ধ করবেন। এটা আমার বিশেষভাবে অনুরোধ, কারণ অনেক বেশি ভর্তুকি আমাদের দিতে হচ্ছে, কিন্তু এই ভর্তুকি সবসময় দেওয়া সম্ভব না। নির্দিষ্ট কোনো এলাকা বা অঞ্চল নয়, বরং আওয়ামী লীগের উন্নয়ন সবার জন্য, বলেন শেখ হাসিনা। বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকতে আমি নিজে যখন টুঙ্গিপাড়া গেছি হয়তো সারা দিনেও বিদ্যুৎ পেতাম কিনা সন্দেহ, পেতাম না। আমরা যখন উন্নয়ন করি তখন কিন্তু আমরা এরকম নির্দিষ্ট কোনো জায়গাকে অবহেলা করি না। কাজে আজকে সেটা একটা দৃষ্টান্ত পাচ্ছেন যে বগুড়া জেলায় 110 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আমরাই প্রতিষ্ঠা করেছি। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বাকি 2 এপিবিএন সদস্য কক্সবাজার আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে আসামিরা ওই দিনের ঘটনার বর্ণনা দেন। বৃহস্পতিবার সকালে কড়া পাহারায় তাদের আদালতে হাজির করা হয়। এর আগে বুধবার রাতে এপিবিএনের আরেক সদস্য তার জবানবন্দিতে বলেন, ঘটনার দিন শিকারের মতো সিনহার অপেক্ষায় ছিলেন লিয়াকত। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন সিলিয়া সুলতানা। গত 31শে জুলাই শামলাপুরে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনার পর 26 থেকে 27 দিন পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে যে 3 জন এপিবিএনের সদস্য উপস্থিত ছিলেন, যারা ঘটনা প্রত্যক্ষভাবে দেখেছেন, তারা আসলে তাদের জবানবন্দি দিয়েছেন 164 ধারায় আদালতে। এখন পর্যন্ত তারা 3 জনই জবানবন্দি দিয়েছেন। এবি মোহাম্মদ আবদুল্লাহ তিনি তার জবানবন্দি দিয়েছেন এবং তিনি যে 17 পৃষ্ঠার যে জবানবন্দি দিয়েছেন সেখানে তিনি উল্লেখ করেছেন লিয়াকত আসলে সে সময় অপেশাদার আচরণ করে সেখানে যে চেকপোস্টটি রয়েছে সেই চেকপোস্টের দায়িত্ব আসলে নিজের হাতে তুলে নেন এবং লিয়াকত ও এসআই নন্দদুলাল চেকপোস্টের নিয়ন্ত্রণ নেওয়ার পরই কিন্তু এপিবিএন সদস্যদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। ওসি প্রদীপ, লিয়াকত এবং নন্দদুলালের যে রিমান্ড ছিল সেই রিমান্ড কিন্তু শেষ হচ্ছে, তাদেরকে আদালতে আবারও তোলা হতে পারে। এর মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে তাদের হয়তো আবারও কোনো ধরনের রিমান্ডের আবেদন করা হতে পারে। অন্যদিকে কিন্তু ওসি প্রদীপের যে আইনজীবীরা আছেন আমাদেরকে জানিয়েছেন তারা জামিন আবেদন করবেন প্রদীপের জন্য। এছাড়া আরও একটি বিষয়, রামু থানার ওসি আবুল খায়েরকে তলব করা হয়েছিল। তিনি যেই জব্দ তালিকাটি করেছেন সেখানে আসলে 2 ধরনের জব্দ তালিকা করার কারণে সে বিষয়টি আদালত জানতে চেয়েছিলেন এবং সেটি আসলে তিনি আজ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন আদালতে এসে এই কাজটি করার জন্য। 67 জনের যে জবানবন্দি নিয়েছেন তারা কিন্তু এরই মধ্যে আদালতে জানিয়েছেন যে শুধুমাত্র ওসি প্রদীপের যে বক্তব্য সেইটি আসলে গ্রহণ করা হয়নি, সেজন্যই আসলে তারা অপেক্ষা করছেন তদন্ত কমিটিগুলো আসলে যখন তাদের জিজ্ঞাসাবাদ শেষ করবে সেখান থেকেও হয়তো আমরা অন্যান্য যে বিষয়গুলো আরও বেশি পরিষ্কার করে জানতে পারবো। কক্সবাজার থেকে সেলিয়া সুলতানা, সময় সংবাদ। প্রত্যাবাসন প্রক্রিয়া যতই দীর্ঘায়িত হচ্ছে ততই জনসংখ্যার বিস্ফোরণ ঘটছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। গত 3 বছরে ক্যাম্পে জন্ম নিয়েছে 90,000-এর বেশি রোহিঙ্গা শিশু, আর সন্তান সম্ভবা আরও 30,000-এর অধিক নারী। স্বাস্থ্যকর্মীরা বলছেন জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি মানতেই রাজি নন রোহিঙ্গা নারীরা। প্রশাসনের দাবি, জন্ম নিয়ন্ত্রণে ক্যাম্পে নানা কার্যক্রম চলছে। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। মিয়ানমার সেনাবাহিনীর অমানবিক নির্যাতনে 2017 সালের 25শে আগস্ট পালং ক্যাম্পে আশ্রয় নেন রোহিঙ্গা নারী নূরবাহার। 30 বছর বয়সী এই নারীর জন্ম দিয়েছেন 6 সন্তান। আরেক নারী শাহানাজ, বয়স 25 পার না হতে এখন 3 সন্তানের মা, আর গর্ভে রয়েছে আরও এক শিশু।
নূরবাহার আর শাহানাজের মতো আশ্রয় নেয়া এমন হাজার হাজার রোহিঙ্গা নারী রয়েছেন উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবিরে, যাদের সন্তানের সংখ্যা 5-এর বেশি, এমনকি 10-এর বেশি সন্তানের মায়ের সংখ্যাও কম নয়। অজ্ঞতা আছে 12 বছরে, আর অজ্ঞা 8 বছর, 9 বছর, তার অজ্ঞা 7 বছর আছে, আর অজ্ঞা 5 বছর, 4 বছর, অজ্ঞা 3 বছর, অজ্ঞা 2 বছর, গা অজ্ঞা 4 বছর। টোটাল 8টা বাচ্চা আসি, 8টা তো দোয়া মারা গিয়ে ইয়া সৌ আছে, সৌ তো অজ্ঞা মরতো 500 মাইয়া হওয়া। জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি রোহিঙ্গা নারীরা মানতেই চান না বলে জানালেন স্বাস্থ্যকর্মীরা। ফ্যামিলি প্ল্যানিং নিলে গুণাগার হবে, এ ধরনের কথাবার্তা বলতো। গড়ে তাদের বাচ্চা 8 থেকে 10টা। তবে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের দাবি, রোহিঙ্গাদের জন্ম নিয়ন্ত্রণে ক্যাম্পে নানা কার্যক্রম চলছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর, আমাদের স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য ইউএন পার্টনার অন্যরা মিলে তাদেরকে বোঝানোর কার্যক্রম চালু আছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে প্রতি বছর নতুন জন্ম নেয়া শিশুর হার 30,000 আর গর্ভবতী নারীর সংখ্যা 35,000। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি আবারও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের জন্য। করোনায় আক্রান্ত হয়ে আরও 45 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন আরও 2,436 জন রোগী। সংক্রমণের ঊর্ধ্বমুখী হারে আগামী 31শে আগস্টের পর নতুন করে আরও 1 মাসের জন্য সরকারি বেসরকারি কর্মক্ষেত্র পরিচালনায় বিধিনিষেধ আসতে পারে বলে সময় সংবাদকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। হঠাৎই ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের হার। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15,124 জনের। এর মধ্যে শনাক্ত হয়েছেন আরও 2,436 জন। এ পর্যন্ত মোট 15,385 জনের নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা 3,04,583 জন। মৃতের সংখ্যা 4,000 ছাড়ানোর পর নতুন করে আরও 45 জনের মৃত্যু হয়েছে সবশেষ 24 ঘন্টায়। সব মিলিয়ে পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। এই অবস্থায় প্রতিষেধক না আসা পর্যন্ত কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। প্রতিষেধকের আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনেই আমাদের কর্মকাণ্ড করতে হবে, এটি স্পষ্ট। সময় সংবাদকে তিনি জানান, 31 আগস্টের পর নতুন করে আরও 1 মাসের জন্য বিধিনিষেধ আসতে পারে সরকারি অফিস আদালত সহ সকল কর্মকাণ্ডে। যে প্রোগ্রামটি আমাদের জারি হয়েছিল সেটি 31 তারিখ পর্যন্ত চলবে। তারপরে বিষয়টি কি হবে সেটি আমরা অপেক্ষা করছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে জানাবেন, নির্দেশনা দেবেন, নতুন প্রজ্ঞাপনা আসবে। এ বিষয়ে আগামী সপ্তাহেই প্রধানমন্ত্রী নির্দেশনা দিবেন বলেও জানান প্রতিমন্ত্রী। বেশ কিছু সিদ্ধান্ত। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চীনের সঙ্গে আলোচনার ভিত্তিতে চায়না সিনোভ্যাক কোম্পানির কোভিড টিকা ট্রায়ালের অনুমতি দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী কথা জানান। এদিকে করোনার ভ্যাকসিন ট্রায়ালে বাংলাদেশের যুক্ত হওয়াকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভ্যাকসিনের ক্ষেত্রে কূটনৈতিক চিন্তা না করে সম্ভাব্য সুযোগ কাজে লাগানোর পরামর্শ তাদের। ভ্যাকসিন বাদে করোনা থেকে পুরোপুরি মুক্তি মিলছে না সে বিষয়টি অনেকটাই নিশ্চিত। এরই মধ্যে দেশে দেশে চলছে উদ্ভাবনের কাজ। কাতারে এগিয়ে রাশিয়া কিংবা চীনের মতো দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যুক্ত হওয়ার আভাস মিলেছে বিভিন্ন মাধ্যমে। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা, চায়না সিনোভ্যাক কোম্পানির সাথে ভ্যাকসিন ট্রায়াল করতে অনুমতি দিয়েছে বাংলাদেশ। চায়নার একটি কোম্পানি সিনোভ্যাক, তারা বাংলাদেশকে ভ্যাকসিন দিবে এবং বাংলাদেশে তারা ট্রায়াল করতে চায়। আমরা নীতিগত সিদ্ধান্ত করেছি যে আমরা ট্রায়াল করতে দিব। যারা স্বেচ্ছায় আসবে, ভলান্টিয়ার করবে, তাদেরকেই শুধু ট্রায়াল করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে ভ্যাকসিন ট্রায়ালে যুক্ত হওয়াই এখন সময়ের দাবি। পৃথিবীর বিভিন্ন দেশ, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, যাদের কাছে ভ্যাকসিনের সম্ভাব্য নতুন নতুন দাবিদার রয়েছে, সেগুলো ব্যাপারেও আমাদের আগ্রহ থাকা দরকার এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করা দরকার। সিনোভ্যাক হোক এবং অন্যান্য আগামীতে যদি আরো অন্য কোনো ভ্যাকসিন বা গবেষণা বাংলাদেশে শুরু হয়, সেগুলো বাংলাদেশের ভ্যাকসিন গবেষণার সামর্থ্য বাড়াবে, যেটা প্রকারান্তে ভবিষ্যতে বাংলাদেশকে নিজের ভ্যাকসিন উদ্ভাবনে সাহায্য করবে। দেশের সংক্রমণ এখন যে পর্যায়ে আছে তাতে বাংলাদেশই হতে পারে বিভিন্ন স্তরের ভ্যাকসিন ট্রায়ালের উপযুক্ত স্থান।
তাই বিভিন্ন গবেষণার সুযোগ কাজে লাগানোর পরামর্শ তাদের। রাজনীতি বা পলিটিক্স বা ডিপ্লোমেসি ইন ভ্যাকসিনে আমি কথা বলতে চাই না। গবেষণা করার জন্য রীতিনীতি কতগুলি আন্তর্জাতিক রীতি আছে, নিয়ম আছে, বিজ্ঞান নীতি আছে। এই নীতি অনুসরণ করে যে কোনো গবেষণা করতে পারে। বিভিন্ন রেসের মধ্যে গবেষণা, বিভিন্ন বয়সের মধ্যে, বিভিন্ন রোগের মধ্যে একই সাথে গবেষণা করে প্রমাণ করতে হবে যে ভ্যাকসিনটি আসলে গ্লোবালি এফেক্টিভ। ভ্যাকসিন ট্রায়ালে গবেষণার দ্বিতীয় স্তরে কাজ করছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংকটে 1/3 নেমে এসেছে পত্রিকার গ্রাহক। প্রায় বন্ধ আয়ের একমাত্র মাধ্যম বিজ্ঞাপন। এর মধ্যেই বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি পত্রিকার মুদ্রণ সংস্করণ, ঝুঁকিতে ইলেকট্রনিক মিডিয়ার আয়ও। এমন অবস্থায় গণমাধ্যম সংশ্লিষ্টরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে হবে গণমাধ্যমকেই। সাজিদ রাজুর রিপোর্ট। দিনের ব্যস্ততা শুরুর আগেই ঘরে ঘরে তাজা খবর পৌঁছে দেওয়ার তাড়া আছে আগের মতোই। তবে করোনা আতঙ্কে পত্রিকা নেওয়া বন্ধ করেছেন অধিকাংশ গ্রাহক। ফলে গ্রাহক কমে গেছে 2/3। কর্মীদের বেতনের টাকা জোগাড় করতে না পারায় বিক্রি বন্ধ করেছেন অনেক পরিবেশক। কাজ ছেড়ে দিয়েছেন অনেক হকার। স্ট্যাম্প প্লাজা এখানেই ছিল আপনার প্রায় টোটাল 180 কপির মতো, প্রায় 140 কপি 50 কপি অলরেডি কমে গেছে ভাই। পেপার কমাতে আমাদের জন্য অনেক অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। 500 লোক ছিল, বর্তমানে 200 লোক নাই। পত্রিকা মালিকদের সংগঠন নোয়াবের তথ্য বলছে, কোভিড শুরুর পর থেকে এখন পর্যন্ত দৈনিক পত্রিকার গ্রাহক কমেছে প্রায় 70%। এর সঙ্গে পাল্লা দিয়ে কমেছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনী সংস্থাগুলোর হিসেবে প্রায় 3000 কোটি টাকার বিজ্ঞাপন অর্থনীতির হয়েছে নানা রূপান্তর। কোভিড পরিস্থিতিতে প্রিন্ট মিডিয়া থেকে বিজ্ঞাপন স্থানান্তর হয়েছে ডিজিটাল মিডিয়ায়। প্রেসে যে বাজেটটা আমরা ডিক্রিজ হতে দেখেছি, সেটা কিন্তু আলটিমেটলি আবার ওয়েব ভার্সনে দে আর গেইনিং ইট। ডিজিটালে অনেক গ্রোথ আগেও ছিল, ডিউরিং কোভিডও ওই গ্রোথটা কন্টিনিউ করেছে। আয় কমে যাওয়ায় অনেক পত্রিকার মুদ্রণ সংস্করণ একেবারেই বন্ধ। পাঠকপ্রিয় কিছু পত্রিকা জোর দিচ্ছে অনলাইন প্রকাশনায়। টেলিভিশনগুলোর আয়ের একমাত্র পথ বিজ্ঞাপনেও এসেছে নানা পরিবর্তন। মেইন স্ট্রিম গণমাধ্যম বড় ধরনের সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। সামাজিক মাধ্যমে যে ধরনের বিজ্ঞাপন চলে যাচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্মে যাচ্ছে, সেটাও যে আমাদের দেশের জন্য খুব উপকারে আসছে তা কিন্তু না। সব কিছু মিলিয়ে গণমাধ্যমের প্রাতিষ্ঠানিকতার সংকট, কোভিডের সংকট মিলিয়ে একটি বড় ধরনের পর্যদস্ত অবস্থায় পড়েছেন গণমাধ্যম কর্মীরা। বিজ্ঞাপন কমে যাওয়ায় রেভিনিউ শর্টেজ, এবং দ্বিতীয় হলো সার্কুলেশন কমে যাওয়ায় পত্রিকার ভবিষ্যৎ ভিত্তিমূলই নড়বড়ে হয়ে যাচ্ছে। তারা বলছেন, সময়ের সঙ্গে প্রযুক্তি ও অর্থনৈতিক পরিবর্তনকে ধারণ করেই এগিয়ে যাওয়ার উপায় বের করাটাই হবে বড় চ্যালেঞ্জ। প্রযুক্তি যে কোথায়। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটের অপকর্মের দায় নিতে অস্বীকৃতি জানিয়েছেন তার স্ত্রী। বৃহস্পতিবার সকালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের স্ত্রী এবং ছোট ভাইকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন দুদক। পরে সম্রাটের স্ত্রী সাংবাদিকদের বলেন, ব্যক্তি সম্রাটের দায় তাদের নয়। ক্যাসিনো কাণ্ডে আলোচিত যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের দুর্নীতির তদন্ত চলমান। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে সম্রাটের ছোট ভাই ফরিদ আহমেদ চৌধুরী দুদক কার্যালয়ে আসেন। তার কিছু সময় পর হাজির হন সম্রাটের স্ত্রী শারমিন সম্রাট চৌধুরী। জিজ্ঞাসাবাদ শেষে সম্রাটের স্ত্রী সাংবাদিকদের বলেন, স্বামীর কোনো অপকর্মের দায় নেবেন না তিনি। তারা ষড়যন্ত্রের শিকার বলেও দাবি করেন। স্বামীর প্রতি আমার খুব শ্রদ্ধা, তাই আমাকে ডাকা হয়েছে, আমি আজকে আসছি। আসলে আমরা ষড়যন্ত্রে পড়ে গেছি সম্রাটের সাথে সাথে, আমরা পুরো ফ্যামিলিটাই। পরে দুদক সচিব বলেন, তদন্তের অংশ হিসেবে তাদের দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে তদন্তকারী কর্মকর্তা হয়তো মনে করেছেন বিভিন্ন তথ্য পাওয়া যেতে পারে, সেই তথ্যপত্র তারা সংগ্রহ করছেন জবানবন্দির মাধ্যমে। সেটি হয়তো মামলার প্রয়োজনে কাজে লাগতে পারে। অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করায় 2019 সালের 12 নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। বেলায়েত হুসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রতারণা করে দুটি জাতীয় পরিচয়পত্র করার ঘটনায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকেলে সিদ্ধান্ত নেয় ইসি। এর আগে দুদকের অনুসন্ধানী কর্মকর্তা ডক্টর সাবরিনার দুটি আইডি কার্ডের সন্ধান পেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেন। পরে বিষয়টি খতিয়ে দেখে ইসি। তথ্য ভান্ডার বলছে, সাবরিনার একটি আইডি কার্ড 2016 সালের হালনাগাদ করিয়ে নেন।
আরেকটি নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করান। দুটি আইডি কার্ডের প্রায় প্রতিটি তথ্য একেবারেই ভিন্ন। ভোটার তালিকা আইন 2009 অনুযায়ী এ ধরনের অপরাধে 6 মাসের কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। প্রতারণার অভিযোগ ওঠায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের ব্যাংক হিসাব 30 দিনের জন্য স্থগিত করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বৃহস্পতিবার সংস্থাটির উপপরিচালক ফুয়ারা খাতুন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ই-ভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের নামে পরিচালিত সকল হিসাবের লেনদেন আগামী 30 দিন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে ই-ভ্যালি ও এই দুজনের নামে পরিচালিত ব্যাংক হিসাব খোলার ফর্ম, হিসাব খোলার শুরু থেকে হালনাগাদ লেনদেন এবং 50 লাখ বা তার বেশি পরিমাণ টাকা জমা বা উত্তোলনের তথ্য 5 কার্যদিবসের মধ্যে জানাতে হয়েছে। উদ্ধার হওয়া তুরাগতীর ফের দখলের অভিযোগ উঠেছে। শুধু নদী নয়, গ্রাস হয়েছে তুরাগের আশপাশের খালও। স্থানীয়রা বলছেন বিআইডব্লিউটিএ এর নজরদারির অভাবে এবার ইকোনমিক জোনের নামে দখল চলছে। বিআইডব্লিউটিএ বলছে একজন ঠিকাদারের সহায়তায় নতুন করে নদী তীর দখল করে স্থাপনা নির্মাণ করছেন একজন প্রভাবশালী। বিআইডব্লিউটিএ এর ছাড়পত্র না থাকলে আবারও অভিযানের কথা জানিয়েছে সংস্থাটি। নিজামুদ্দিনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। এবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তুরাগ নদের পশ্চিম পারে চর ওয়াশপুর ও শ্যামলাপুর মৌজায় একটি নদীর জায়গা দখল করা পাওয়ার প্ল্যান্ট ও তার আশপাশের অবৈধ অংশ উচ্ছেদ করেছিল বিএডব্লিউটিএ। তবে উচ্ছেদের 6 মাস পার না হতেই সেই একই জায়গা খোদ বিএডব্লিউটিএ এর একজন ঠিকাদারের নেতৃত্বে ইকোনমিক জোনের নামে দখল করে এমন নতুন করে স্থাপনা তৈরি করা হচ্ছে। স্থানীয়রা বলছেন 2019 সালেও বসিলায় অবস্থিত মাইশা পাওয়ার প্ল্যান্টের উত্তর দিকে প্রবাহমান নদীর অংশ ছিল। গুগল আর্থ থেকে নেয়া ছবিতেও তেমনটি প্রমাণ মেলে। আর সিএস ম্যাপ অনুযায়ী বেসরকারি মাইশা পাওয়ার প্ল্যান্ট কিংবা আরিশা ইকোনমিক জোনের বেশিরভাগ অংশই তুরাগ ও বুড়িগঙ্গার মধ্যে অবস্থিত। এ বিষয়ে খোঁজ নিতে গেলে সংবাদ সংগ্রহে বাধা দেয় মাইশা গ্রুপের নিয়োজিত আনসার সদস্যরা। এখানে যে কোনো লোক কাজ করতে হলে অফিস থেকে অনুমতি নিতে হয়। এটা সরকারি কোনো জমি? এটা সরকারি কোনো অফিস? এটা এমপি সাহেবের অফিস। স্থানীয়দের অভিযোগ তুরাগের বড় একটি অংশের পাশাপাশি হারিয়ে গেছে এই এলাকার বেউয়ার চর ও ওয়াশপুর খাল দুটিও। পাকুড়তে যেত এই খালটা আর বেউয়ার চরের খাল, আর ওইটা হলো ওয়াশপুরের খাল, ওইটা আঠির বাজার যেত। খাল দুইটা ভরে এখন আসলাম হলো, এখন তার পার হাউস বানাইছে। 100 কোটি টাকা জমিনের মূল্য 50 লাখ টাকার মতো আমি এখনো পাও না। মামলা দিচ্ছে 5-6টা আর দোষ বন্ধুরে দিয়া। বেউয়ার চরের খালা ছিল, ওই আটির বাজারের খালে ছিল, আসলাম দখল করছে সব। ইকোনমিক জোন নাকি তৈরি করবে, এখানে দেখা যাচ্ছে যে পিলার কলম তৈরি করে রাখছে। এখন 1 বছর আগে এখানে উচ্ছেদ হয়েছিল। বিএডব্লিউটিএ বলছে তুরাগ তীরে কোনো ইকোনমিক জোনের ছাড়পত্র তারা দেয়নি, তবে অনুমোদন রয়েছে দাবি করে আরিশা প্রাইভেট ইকোনমিক জোন জানায় ভরাটের প্রশ্নই আসে না। যদিও বালু ভরাটের কথা স্বীকার করে ঠিকাদার বলছে বিএডব্লিউটিএ ও মাইশা পাওয়ার প্ল্যান্টের সম্মতি নিয়েই এসব ভরাট করা হয়েছে। বিআইডব্লিউটি তৎকালীন মাথা ব্যথা ছিল বালুটা ফেলানো, কোথাও জায়গা পাইনি। আমি তাদের সমন্বয় করে এমপি সাহেবের জায়গাটা নিয়ে দিছি, এটা হলো আমার অপরাধ। 2 লক্ষ টাকা জরিমানা প্রদান করে তিনি কিন্তু কমিটমেন্ট করেছিলেন যে এবং ম্যাজিস্ট্রেটের সম্মুখে যে এটি তিনি নিজ দায়িত্ব অপসারণ করে নিয়ে যাবেন। অপসারণটা করেনি, বরং সেখানে আপনার একটা ইকোনমিক জোনের কথা বলে দখলে নেওয়া হচ্ছে। কাউকেই আমরা কিন্তু বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কোনো অনাপত্তি প্রদান করি নাই। আমাদেরকে বেজা কর্তৃপক্ষ তখন বলে নাই বিআইডব্লিউটি অথবা জেলা প্রশাসকের ছাড়পত্র লাগবে। আমি চ্যালেঞ্জ করতেছি, আপনি জরিপ করেন, জরিপ করে যদি আমার এখানে কোনো নদীর সীমানা পড়ে থাকে আমি জাতির কাছে ক্ষমা চাইব যে আমি ভুল করছি। যদি ওয়াশপুর মৌজায় কেউ আবার দখলের চেষ্টা করে থাকে, আমরা আবার সেটাকে উচ্ছেদ করে সেখানে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। মাইশা পাওয়ার প্ল্যান্টের বাধার কারণে ওই এলাকায় নদী তীর রক্ষা প্রকল্পের স্থায়ী সীমানা দেওয়া যাচ্ছে না বলেও অভিযোগ বিএডব্লিউটিএর। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ইতালিতে আবারও বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। আক্রান্ত হচ্ছেন হাজারের উপরে, মারাও যাচ্ছেন অনেকে। এর মধ্যে রুবেল হোসেন নামে একজন বাংলাদেশের মৃত্যু হয়েছে রাজধানী রোমের একটি হাসপাতালে। এ অবস্থায় আগামী 14 সেপ্টেম্বর স্কুল খুলে দেওয়ার আগে শিক্ষকদের কোভিড-19 পরীক্ষা করা হচ্ছে দেশ জুড়ে।
ভেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন মাকসুদ রহমান। করোনা পরিস্থিতি কি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে, এই প্রশ্নটা এখন সমগ্র ইতালির জনগণের মধ্যে এবং তার সঙ্গে বাংলাদেশি প্রবাসীদেরও। ইতালিয়ান সরকারের নেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলুন, বিশেষ করে মাস্ক পরিধান করুন। এদিকে আগামী 14 সেপ্টেম্বর ইতালির স্কুলগুলোকে খুলে দেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী আঞ্জেলিনা জানিয়েছেন তার সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন যাতে আগামী দিনগুলোতে শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়। তবে প্রথমেই সকল শিক্ষকদেরকে করোনা টেস্টের আওতায় এনেছেন। উমরিয়া প্রদেশে 20 জন শিক্ষকের শরীরে কোভিড-19 পজিটিভ ধরা পড়ে। এছাড়া ভেনিস প্রদেশের ত্রিবিজু শহরে একটি স্কুলের 6 জন শিক্ষকের শরীরে কোভিড-19 পজিটিভ ধরা পড়ে। এতে করে শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরও শঙ্কা দেখা দিয়েছে আগামী 14 সেপ্টেম্বর স্কুলগুলো খুলে দেওয়ার নিয়ে। যদিও সরকার তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে কোনো ভাবেই হোক স্কুলগুলো খুলে দেওয়া হবে। এই সকল স্কুলে প্রায় 20,000-এর বেশি বাংলাদেশি ছাত্রছাত্রী রয়েছে। সরকার নিয়ন্ত্রণ করছেন সবগুলো ক্ষেত্রকে। তবে এই গ্রীষ্মের দিনগুলোতে মানুষ পর্যাপ্ত ঘোরাফেরা করছে এবং এরই পরিপ্রেক্ষিতে হয়তো অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। কুয়েতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ সেপ্টেম্বরের 2 তারিখ থেকে আকামা ও ভিজিট ভিসার মেয়াদ আরও 3 মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে বিস্তারিত শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের রিপোর্টে। কুয়েতে আবারও বাড়লো 3 মাসের ভিসার মেয়াদ। কুয়েত সরকারের ইমিগ্রেশন কর্তৃপক্ষ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত 3 মাসের জন্য আকামার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে দৈনিক আরব টাইমস এই বিষয়টি নিশ্চিত করেন। মানবিক কারণ ও আটকে থাকা বিভিন্ন ব্যতিক্রমী মামলার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 1 সেপ্টেম্বর থেকে শুরু করে 3 মাসের জন্য আকামা এবং ভিজিট ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। কম্পিউটার সিস্টেমে তা স্বয়ংক্রিয়ভাবেই কার্যকরী হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা যায়। রেসিডেন্সি বিষয়ক বিভাগগুলিতে লোক সমাগম এড়াতেই সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কুয়েত সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। সকল প্রবাসীর পক্ষ থেকে এবং সকল বাংলাদেশের পক্ষ থেকে কুয়েত সরকারকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এ নিয়ে কুয়েত সরকার স্বয়ংক্রিয়ভাবে 3 বার আকামা নবায়নের সুযোগ দেওয়ার কারণে প্রবাসী বাংলাদেশিদের আকামা সমস্যা লাঘব হবে বলে তারা জানান। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। বাংলাদেশ বিমান আগামী 31 আগস্ট পর্যন্ত ঢাকা থেকে আবুধাবিগামী যাত্রী বহনে অপারগ হওয়ায় দেশে আটকে থাকা হাজার হাজার প্রবাসী উৎকণ্ঠায় দিন যাপন করছেন। বিমানের এই পদক্ষেপে তারা আদৌ কর্মস্থলে ফিরতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। বাংলাদেশ বিমান ঢাকা আবুধাবি রুটে সব ফ্লাইট বাতিল করায় চরম বিপাকে যাত্রীরা। এই রুটে এতদিন সপ্তাহে 4টি নিয়মিত ফ্লাইট পরিচালনা করছিল রাষ্ট্রায়ত্ত এই বিমান সংস্থাটি। অনুরোধ করব বিমান কর্তৃপক্ষকে আবারও যেন বিমান চালু করা হয়। আটকে থাকা প্রবাসীদের অভিযোগ, চড়া মূল্যে বিমান টিকিট বিক্রির পরেও তারা যেতে পারছেন না। অপরদিকে অন্য এয়ারলাইন্সে আবুধাবি যাওয়ার সুযোগ থাকলেও পুনরায় টিকিট কেনার সামর্থ্য না থাকায় বিপাকে পড়েছেন তারা। অফিসিয়াল ক্যাটাগরির সাধারণ পেশার ভিসাধারীদের প্রবেশ করতে দিচ্ছে আবুধাবি ইমিগ্রেশন বা আবুধাবি প্রশাসন, যে কারণে আবুধাবিগামী যাত্রীদের বহন করবে না যে সিদ্ধান্ত নিয়েছে বিমান, তাদের সেই সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত। তখন সমস্যা যেগুলো হয়েছিল সেই সমস্যাগুলো দূর করেছে। যে কোনো বাংলাদেশে যাদের ভ্যালিড ভিসা আছে তারা এদেশে আসতে পারবে, সেটি এখন পর্যন্ত বলবৎ রয়েছে। গেল 19 আগস্ট আবুধাবিগামী যাত্রী বহন বন্ধ করে বিমান। এই সময় অন্য এয়ারলাইন্সগুলো তাদের কার্যক্রম স্বাভাবিক রেখেছে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। 2 দশক খুঁজে ফিরেছেন মাকে। 5 বছর শরীয়তপুরে বাড়ির পাশের থানার একটি পরিবারে বেড়ে উঠলেও নিজ পরিবারের দেখা পাননি। সময় সংবাদে প্রচারিত রিপোর্টে তাকে দেখেই চিনতে পারেন পরিবারের সদস্যরা। অবশেষে মাকে বুকে পেয়ে ফিরে গেছেন সিরাজ। 20 বছর মায়ের মুখ দেখেনি সিরাজ। মায়ের বুকেও যেন জমেছিল কারবালার তৃষ্ণা। গাড়ি থেকে নামতেই ছেলেকে বুকে টেনে নেন মা।
সন্তানকে এত বছর পর ফিরে পাবেন তা কখনো স্বপ্নেও ভাবেননি তিনি। ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুই যদি আমার দিয়া থাকস তা আমার বুকের বাচ্চা আমার বুকে একদিনে নিয়ে দিচ্ছে। একটা উচিলা মানুষে তো কত উচিলায় কত কান্তন কত জিনিস আল্লাহ লিয়ে আল্লাহর ইশারায় আর আমরা উচিলায় আমার ছেলের আমি বুকে পাইছি। সিরাজের বিশ্বাস ছিল মৃত্যুর আগে মায়ের সঙ্গে দেখা হবে। তাকে নিয়ে রিপোর্ট প্রচারের দিনেই পরিবারের খোঁজ পেয়ে যান। বাবার নাম মুস্তফা, মার নাম কুনসুম। এই জিনিসটা প্রচার হওয়াতে আমরা ওকে ওর বাবা মার নাম ধরে ওকে আমরা চিনতে পারি। হারানো সিরাজকে 23-24 বছর পর পাইছি। এই জন্য আমরা খুব আনন্দিত, গর্বিত। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, সময় টিভিকে ধন্যবাদ জানাই। তো যারা সিরাজের দেখছে এরা আর কি ফোন করে আমার কাছে বললো যে এই ব্যাপার কিরে বাইকনার লান্ডি দেখা গেলো, টিভিতে দেখাইলো খবরে, এটা একটা তথ্য দিই। ঢাকা থেকে হারিয়ে যাওয়ার পর সিরাজের বড় মামা টানা 20 দিন মাইকিং করেছিলেন পুরান ঢাকার অলিতে গলিতে। 8-9 বছরের সিরাজ তখন নারায়ণগঞ্জের সোনারগাঁওতে। আরেক পরিবারে বেড়ে উঠলেও কখনোই ভোলেননি নিজের পরিবারের কথা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। করোনার কারণে হচ্ছে না জেএসসি পরীক্ষাও, সেপ্টেম্বরেও খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িতে বসেই পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। আবারও করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, থামছে না মৃত্যুর মিছিল। চীনা ভ্যাকসিনের ট্রায়াল হবে বাংলাদেশে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। জানুয়ারির মধ্যে আসছে বাজারে। অর্থনৈতিক অঞ্চলের নামে তুরাগের উদ্ধার হওয়া জমি দখল, ছাড়পত্র নেই বলছে বিআইডব্লিউটিএ, অনুমতি নিয়েই চলছে কাজ, দাবি প্রতিষ্ঠানের চেয়ারম্যানের। রোহিঙ্গা ক্যাম্পে জনসংখ্যা বিস্ফোরণ, 3 বছরে জন্ম 90,000-এর বেশি, সন্তান সম্ভবা আরও 30,000, নিতে রাজি নন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন।